নমস্কার বন্ধুরা, আমি বিশাল। আপনারা শুনছেন রাতের রহস্য। আজ আমি আপনাদের মিশরের সেই প্রাচীন আর রহস্যময় স্থানটির কাহিনী শোনাব, যেখানে ইতিহাস, ধর্মীয় বিশ্বাস আর অসংখ্য অদ্ভুত অভিজ্ঞতা এক হয়ে মিশেছে। ভ্যালি অফ দ্য কিংস, অর্থাৎ রাজাদের উপত্যকা। এটি শুধু চমৎকার সমাধিসৌধ আর দেওয়ালে আঁকা হাবির স্থান নয়, এটি শতাব্দীর পর শতাব্দী ধরে শোনা ভয়ানক কাহিনী আর অদ্ভুত সব ঘটনার কেন্দ্রও বটে। আজ আমি সেই কাহিনীগুলিরই খোঁজ করতে চলেছি। পাহারাদার, প্রত্নতত্ত্ববিদ আর বিজ্ঞানীরা যারা সেখানে গেছেন, তারা কি দেখেছেন, কি শুনেছেন আর কি অনুভব করেছেন। শুরুতে একটু বলে রাখি, রাজাদের উপত্যকা লুক্সরের কাছে নীল নদের পশ্চিম তীরে অবস্থিত। প্রায় 1550 খ্রিস্টপূর্বাব্দ থেকে 1070 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত এটি মিশরের নতুন সাম্রাজ্যের ফেরাও, রানী আর উচ্চবিত্ত শাসকদের রাজকীয় সমাধিক্ষেত্র ছিল। পাথর কেটে তৈরি এই সুদৃশ্য ভূগর্ভস্থ সমাধিগুলো এক ধরনের বৃহৎ সমাধিক্ষেত্র। আর এখনও পর্যন্ত প্রায় 63টি সমাধি পাওয়া গেছে, যার মধ্যে 1922 সালে আবিষ্কৃত তুতেনখামুনের সমাধিও আছে। প্রাচীন মিশরীয়রা মৃত্যুকে শেষ বলে মনে করত না, বরং এক যাত্রা বলে বিশ্বাস করত। তারা আত্মার সেই পরলোক যাত্রার জন্য মামি, সমাধির ভেতরে জীবন ধারণের বস্তু, অস্ত্র আর অভিশাপ দেবার পুতুলও রাখত, যাতে ফেরাওয়ের আত্মা সেই পরলোকীয় পথ সফল হয় আর সে দুয়াতের ভয়ঙ্কর পথ পার হতে পারে। কিন্তু যখন এই শান্তি বিঘ্নিত হয়, তখনই সেই রহস্যময় কাহিনীগুলির জন্ম হয়। সবচেয়ে বেশি যে কাহিনী শোনা যায় তা হলো রাতের বেলা দেখা যাওয়া এক ভূতের রথ। উপত্যকায় কাজ করা পাহারাদাররা ভিন্ন ভিন্ন সময় একই ধরনের গল্প শোনান। একটি রথ আসে, যাকে কালো ঘোড়া টানে। তাতে একটি বেঁটে দেহের আরোহী বসেন, যিনি ফেরাওয়ের পোশাকে আবৃত। কিছু পাহারাদারের মতে সেই কালো ঘোড়াগুলোর চোখ অন্ধকারে আগুনের মতো জ্বলতে থাকে। রথটা দ্রুত উপত্যকা পার হয়, কিন্তু সবচেয়ে অদ্ভুত বিষয় হলো যে এর চাকা ঘুরতে দেখা যায়, পোশাক বাতাসে ওড়ে, তবু কোনো শব্দ হয় না, একেবারে নিস্তব্ধতা থাকে। এই দৃশ্য যারা দেখেছেন তারা অত্যন্ত ভীত হয়েছেন। কে এই আরোহী? কিছু মানুষ বলেন সম্ভবত সে যুবক তুতেনখামুন হতে পারে, বা কোনো মহান যোদ্ধা, যেমন দ্বিতীয় রামসেস বা তৃতীয় থুতমোস। কিন্তু এগুলো শুধু অনুমান। আসল সত্য কি তা তো উপত্যকার রহস্যময় স্তরগুলিই জানে। রথের ঘটনাটি কেবল একা নয়, আখেনাতেনের আত্মার ঘুরে বেড়ানোর কাহিনীও শোনা যায়। আখেনাতেন, যিনি এক ধর্মীয় বিপ্লব ঘটিয়ে বহু দেবতার পূজার বদলে কেবল সূর্য দেবতা আতেনের পূজা চাপিয়ে দিয়েছিলেন, তিনি ইতিহাসে টিকে থাকতে পারেননি। বলা হয় যে তারপর তাকে ইতিহাস থেকে প্রায় মুছে দেওয়া হয়েছিল। প্রচলিত বিশ্বাস অনুযায়ী তাকে অভিশাপ দেওয়া হয়েছিল যে সে পশ্চিমের মরুভূমিতে ঘুরবে আর শান্তি পাবে না। মানুষ তাকে একটা লম্বা পাতলা অবয়বে দেখতে পায়, ঠিক যেমনটা প্রাচীন মিশরীয় শিল্পে দেখানো হয়। আর সে প্রায় সমাধির কাছে ধীরে ধীরে হাঁটতে থাকে। কেউ তাকে দেখে অদ্ভুত কিছু অনুভব করে, আর যেই তার কাছে যাওয়ার চেষ্টা করে, সেই অবয়বটি অদৃশ্য হয়ে যায়। এটি যেন এক সতর্ক বার্তা, দেবতাদের অসন্তুষ্ট করার পরিণাম। শব্দের কথা বলতে গেলে সেখানে সবচেয়ে অদ্ভুত কিছু বিষয় শোনা যায়। পাথরের উপর চাকার ঘর্ষণের শব্দ, ঘোড়ার খুরের শব্দ যা শক্ত মাটিতে প্রতিধ্বনিত হয়, আর সবচেয়ে ভয়ঙ্কর, শূন্য সমাধির ভেতর থেকে আসা মানুষের কণ্ঠস্বর। অনেক পাহারাদার বলেছেন যে তারা খালি সমাধির ভেতরে রাগান্বিত তর্ক, যন্ত্রণা, চিৎকার শুনতে পান, এমন কিছু যা বাতাস বা পশু পাখির শব্দের সাথে মেলানো যায় না। আর সবচেয়ে বেশি যে অভিজ্ঞতা হয় তা হলো পায়ের শব্দ। রাতে টহল দিতে বের হওয়া পাহারাদারদের মনে হয় যে কেউ ঠিক তাদের পেছনে হাঁটছে, নির্দিষ্ট ছন্দে পায়ের শব্দ। কিন্তু যখন তারা পেছনে তাকায়, তখন কাউকে দেখতে পায় না। আরেকটা বিষয় যা অনেকেই বলেছেন, তার নাম ধরে ডাকা। প্রাচীন মিশরীয়দের কাছে নামের গুরুত্ব অনেক ছিল। রাজাদের উপত্যকায় অনেক পর্যটক বা গবেষক নিজেদের নাম ধরে ডাকার শব্দ শুনেছেন, অজানা কোনো স্বরে, যা তাদের ভেতরে আরও গভীরে যাওয়ার জন্য আহ্বান জানাচ্ছিল। একজন ব্রিটিশ প্রত্নতত্ত্ববিদের ঘটনা বিখ্যাত।
তিনি বলেছিলেন যে যখন তিনি একটি বন্ধ সমাধির সমীক্ষা করছিলেন তখন তিনি ক্রমাগত নিজের নাম শুনতে পাচ্ছিলেন। সেই শব্দ তাকে 1000 বছর ধরে বন্ধ একটি প্রকোষ্ঠ পর্যন্ত নিয়ে গিয়েছিল, যেখানে দেওয়ালের ওপর এমন চিত্র ছিল যা আগে কেউ লিপিবদ্ধ করেনি। এটা কি কেবল কাকতালীয় ছিল নাকি সত্যিই কোনো অলৌকিক পথ নির্দেশনা, আমি বলতে পারি না। কিন্তু এই ঘটনা উপত্যকার সেই সব কাহিনীর মধ্যে অন্তর্ভুক্ত হয়ে গেছে যার একটি গভীর প্রভাব আছে। আর তারপর সেই কাহিনীগুলি যা মামির অভিশাপের সাথে যুক্ত। 1922 সালে তুতেনখামুনের সমাধি আবিষ্কৃত হবার পর ফেরাওয়ের অভিশাপের ধারণাটি এত দ্রুত প্রচলিত হল যে এটি পশ্চিমা উপন্যাস আর ছায়াছবির একটি স্থায়ী অংশে পরিণত হয়েছে। সমাধিতে কি সত্যিই অভিশাপ লেখা থাকত? কিছু ক্ষেত্রে প্রত্নতত্ত্ব বিশেষজ্ঞ জাহি হাওয়াসের মতে কিছু মৃত্যুর পর লেখা মন্ত্রে এমন বার্তা পাওয়া যায় যা কবরের পবিত্রতা রক্ষার জন্য ছিল, তবে এটা খুব বিরল ছিল। আর তুতেনখামনের সমাধিতে কোনো অভিশাপ লেখা পাওয়া যায়নি। তবুও সমাধি খোলার পরপরই কিছু ঘটনা এই ধারণাকে আরও বাড়িয়ে দিয়েছিল। যখন হাওয়ার্ড কার্টার আর তার দল তুতেনখামনের সমাধি খুলল, তার সেই দিনই কার্টারের পোষা ক্যানারিকে একটি গোখরো সাপ মেরে ফেলে। গোখরো, যা রাজকীয় প্রতীক বলে গণ্য হয়। স্থানীয় লোকেরা এটাকে অশুভ লক্ষণ বলে মনে করল। আর তারপর লর্ড কার্নারভ্যানের মৃত্যু, যিনি এই খননের অর্থ সাহায্যকারী ছিলেন, সমাধি খোলার 4 মাসের মধ্যে হয়েছিল। প্রতিবেদনে তার মৃত্যুর কারণ বলা হয় একটি সংক্রামক মশা কামড়ানো। সেটি থেকে সেপ্টিসেমিয়া আর নিউমোনিয়া হয়েছিল আর তার জীবন চলে গিয়েছিল। কিন্তু এটা কি অভিশাপ ছিল? চিকিৎসকের নথি লেখে যে লর্ড কার্নারভ্যান আগে থেকেই খারাপ স্বাস্থ্যে ভুগছিলেন, তার রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল ছিল, আর তাই একটি সাধারণ সংক্রমণও তার জন্য মারাত্মক ছিল। হ্যাঁ, সংবাদ মাধ্যম আর সাধারণ মানুষের আগ্রহ এটাকে অভিশাপের সাথে যুক্ত করে, আর তারপরেই বিশ্বাস ছড়িয়ে পড়ে। কিন্তু অভিশাপের তত্ত্বের বাইরেও উপত্যকায় এমন অভিজ্ঞতা আছে যা অনেকেই ভাগ করেছেন। কিছু মানুষ এখানে একটা বিশেষ ধরনের উপস্থিতি অনুভব করার কথা বলেছেন, একটা রক্ষাকারী উপস্থিতি যা খারাপ উদ্দেশ্য নিয়ে আসা মানুষদের সরিয়ে দেয় আর শ্রদ্ধার সাথে আসা মানুষদের সাহায্য করে। এমন অনেক কাহিনী আছে যেখানে গবেষকদের কোনো শব্দ একটি গোপন কক্ষে নিয়ে গেছে, বা কেউ হঠাৎ কোনো বিপদ থেকে বাঁচার সুযোগ পেয়েছে। অন্যদিকে যারা এই স্থানকে অসম্মান করে বা কেবল উত্তেজনা খোঁজার জন্য আসে, তাদের সাথে প্রায়শই বৈদ্যুতিক যন্ত্র খারাপ হয়ে যাওয়া, হঠাৎ অসুস্থ হয়ে পড়া বা ভিতর থেকে বাইরে বেরিয়ে আসার তীব্র ইচ্ছে অনুভব করার মতো ঘটনা ঘটে। এইসবকে একত্রিত করে বলে যে রাজাদের উপত্যকা শুধু পাথর আর মামির সংগ্রহশালা নয়, এটি একটি জীবন্ত মিলন ক্ষেত্র যেখানে ইতিহাস, বিশ্বাস আর অমীমাংসিত অভিজ্ঞতা মিলিত হয়। শেষে আমি এটাই বলবো যে এই সমস্ত কাহিনীর একটা বড় প্রশ্ন আমাদের সামনে থেকে যায়। এই অভিজ্ঞতাগুলি কি সত্যি সেই স্থানের পুরনো শক্তি যা কিছু সংবেদনশীল মানুষ অনুভব করতে পারে, নাকি এটা আমাদের মনের ভ্রম যা কোনো রহস্যময় স্থানে স্বাভাবিকভাবেই জন্ম নেয়? আর কখনো কি বিজ্ঞানের সীমা আমাদের এই অভিজ্ঞতার গভীরতায় পৌঁছতে বাধা দেয়? হয়তো উত্তরটি সবসময় অস্পষ্ট থাকবে, হয়তো কিছু ধাঁধা সমাধানের জন্যই তৈরি হয়নি। ভ্যালি অফ দ্য কিংস আমাদের এটাই শেখায় যে ইতিহাস কখনো পুরোপুরি মরে যায় না, তা কোনো না কোনো রূপে প্রতিধ্বনিত হতেই থাকে, কখনো ফিসফিসের রূপে, কখনো পায়ের শব্দের রূপে, আর কখনো রথের নিস্তব্ধতায় চলতে চলতে। শোনার জন্য ধন্যবাদ। আপনি শুনছিলেন রাতের রহস্য। প্রতি শুক্রবার শুনুন বিশালের গম্ভীর কণ্ঠে, আর প্রতি শনিবার তেজস্বিনীর শিহরণ জাগানো কণ্ঠে, শুধুমাত্র ইউটিউবে রাতের রহস্য।